ভাই আপনি সরুন, আমি পারবো। দীপ একভ্রু উঁচিয়ে কর্কশ শব্দে বলল। আমি তোমার জন্য নয়, আমার বোনের জন্য দিচ্ছি। মেধা, যা করার তাড়াতাড়ি করে এখান থেকে ভাগ। এই কথাটাও পারমিতার দিকে তাকিয়েই বলেছে। সে মনে মনে ঠোঁট উল্টালো। সব কথা ওর দিকে তাকিয়ে বলে কেন এই লোক? সে আর কথা বাড়ালো না, চুপচাপ হাত মুখ ধুতে থাকলো। এদিকে দ্বীপের কার্যক্রম দেখে ফাহাদ বিহানের কাঁধে ঢলে পড়ে বলল। ভাই, আমি যা দেখছি তুইও কি তাই দেখিস? ডাকসুর বেবি কিনা একটা তেলবতির জন্য টিউবওয়েল চাপছে। একটু আমাকে ধর, আমি কিছুক্ষণের মাঝে হার্ট অ্যাটাক করতে যাচ্ছি। ফাহাদ কথাটা একটু জোরেই বলেছে, যার ফলে কথাটা সকলেই শুনতে পেয়েছে। এটুকু কথা কেন যেন পারমিতার মনটা খারাপ করে দিল। আচ্ছা, মাথায় তেল দেওয়া কি খারাপ জিনিস? নাকি গ্রামে বাড়ি হওয়াটা অপমানের? সে তো নিজেকে এবং নিজের গ্রামকে নিয়ে বড্ড গর্ব করে। তার খুব করে প্রতিবাদ করতে ইচ্ছা করছিল, বাট এদের সাথে লাগতে গেলে পরে দেখা যাবে তাকে ভার্সিটি থেকে বের করে দিবে। হাত মুখ ধুয়ে ওড়নার আঁচলে মুখ মুছতে মুছতে কলপাড় থেকে নেমে অনেকটা দূরে গিয়ে মেধার জন্য দাঁড়িয়ে রইল পারমিতা। মেধা মুখ হাত ধুয়ে পারমিতার কাছে পৌঁছাতেই পারুর মুখ দেখে চরম বিস্মিত হলো। মেধা পারুর মুখে হাত ছুঁয়ে বলল। এই পারু, তুমি কি তোমার মুখেও তেল মাখো? হ্যাঁ, কেন? আমি তো ছোট থেকেই হাতে পায়ে মুখে তেল ইউজ করি। এটুকু পড়ে অর্পণা সশব্দে হেসে বলল। হায় রে তেলবতী রে, তোর জন্যেই আজ তেলের এত চাহিদা। মেধা মুখ টিপে হেসে বলল। তো কোন তেল ইউজ করো মুখে? সরিষার তেল, আমাদের ক্ষেত থেকে উৎপাদিত খাঁটি সরিষার তেল। ও, ভালো ভালো। তোমাদের বুঝি তেলের কারখানা আছে? না না, আমাদের কিছু জমি আছে, সেখানে শীতকালে সরিষা চাষ করা হয়। তারপর সেগুলো পাকলে রোদে শুকিয়ে বাজার থেকে ভাঙিয়ে আনলেই তো তেল হয়ে যায়। ও, জানতাম না। তবে আমাদেরও তেলের কারখানা আছে, কিন্তু কখনো যাওয়া হয়নি বলে কিভাবে তৈরি হয় আমি জানি না। ও তাই? তোমরা তাহলে দেখছি খুব ধনী। কিছুটা। ওই যে দীপ ভাইয়াকে দেখলে না, ওটা আমার বড় ভাইয়া, মানে আমার বড় আপুর একমাত্র ছেলে। পারমিতা অবাক হয়ে মেধার দিকে তাকালো, পরপর একবার পেছন ফিরে দ্বীপের দিকে। দ্বীপ এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল, যার ফলে আবারও দুজনের চোখাচোখি হলো। চোখাচোখি হতেই পারমিতা চোখ সরিয়ে মেধার দিকে তাকিয়ে বলল। এজন্যই উনি তোমাকে বোন বলেছিলেন? মেধা সায় জানিয়ে বলল। হুম। পারমিতা মাথা দুলিয়ে বলল। ও, বুঝলাম। 1-3-2019। হোস্টেলের তৃতীয় তলায় জানালার পাশের রুমটা পারমিতার। এসে থেকে এই জিনিসটা পারুর খুব পছন্দ হয়েছে। তাদের বাড়িতে তো টিনের ঘর, সেখানে তার রুমে একটা বড় জানালা করে দিয়েছেন আব্বু। সে প্রতিদিন সেই জানালায় দাঁড়িয়ে স্নিগ্ধ চাঁদের আলো গায়ে মাখত। এখনও তাই করতে মন চাচ্ছে। যদিও মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে, তবুও রাতের কিছুটা স্নিগ্ধতা গ্রহণ করার প্রবল আকাঙ্ক্ষা জাগল তার মনে। পারমিতা পড়ার টেবিল থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পরপর জানালার একটা ফটক খুলে বাহিরে উঁকি দিতে ল্যাম্পপোস্টের আলোতে ঢাকার রাস্তার নজর বুলাতেই হঠাৎ একটা জায়গায় নজর আটকালো। কিছুটা দূরে দ্বীপ এবং দুটো ছেলে দাঁড়িয়ে। সেখানে ল্যাম্পপোস্টের আলো পুরোপুরি পৌঁছায় না, হালকা হালকা আলোয় সিগারেটের আগুনটা জ্বলজ্বল করছে। এখনও ওই লোকের হাতে সিগারেট? আচ্ছা, এই লোকের কি সিগারেট খাওয়া ব্যতীত আর কোনো কাজ নেই? আজব, নিজের শরীরের কথা ভেবে হলেও তো সিগারেট কম করে খাওয়া উচিত। পারমিতা অকারণেই দ্বীপের দিকে তাকিয়ে রইল। সে মূলত দেখতে চায় এই লোক ঠিক কতটা সময় নিয়ে সিগারেট খেতে পারে। তার এমন মনোভাব হওয়ার কারণ সে নিজেও জানে না, তবুও এই খারাপ পুরুষটার প্রতি তার খুব আগ্রহ হচ্ছে। লুকিয়ে লুকিয়ে দেখার স্বাদ জাগছে মনপটে। এভাবে দেখতে দেখতে দ্বীপের হাতের সিগারেট ফুরিয়ে এলো, পরপর আরেকটা ধরালো। পারমিতা এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওকে এভাবে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে রুমের সবচেয়ে কর্কশ ধনীর মেয়েটা ধমকের স্বরে বলল।
এভাবে জানালা ধরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? পারমিতা তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না আপু, এমনি ভালো লাগছে তাই দাঁড়িয়ে আছি। মেয়েটা আর কিছুই বলল না। রাতের খাবার খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, তাই ওকে খাবার খাওয়ার কথা বলে নিজের প্লেট নিয়ে নিচে চলে গেল। পারমিতা এদিক ওদিক তাকিয়ে দেখল রুমে কেউ নেই। সে সহ তারা রুমমেট 3 জন। আপাতত বাকি দুজনের মধ্যে দুজনই খাবার খেতে নিচে গিয়েছে, এটাই তবে মোক্ষম সুযোগ। এখন যেহেতু কেউ নেই, তখন ওই দীপজোহান মির্জাকে কিছু একটা বলা উচিত। কি বলবে সেটা মনে মনে ঠিক করে বলার জন্য নিজেকে প্রস্তুত করে নিল। শরীরে যত শক্তি আছে তার সবটুকু কণ্ঠে ঢেলে উচ্চস্বরে বলল, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কারণ এটা খেলে ক্যান্সার হয়। বলেই দৌড়ে সেখান থেকে পালালো। আপাতত সে এই রুমের ত্রিসীমানায়ও থাকবে না। যদি আবার সেই লোক তাকে কোনো না কোনোভাবে দেখে, দেখে একেবারে খুনটুন করে দেয়। সে তো এইটুকু বয়সে কিছুতেই মরতে চায় না। এখনও জীবনে কত কিছু দেখা বাকি, সেসব না দেখেই মরে গেলে চলবে? আকস্মিক কোনো মেইলি স্বরে চিরপরিচিত জ্ঞান শুনে ভ্রু কুঁচকে এলো দ্বীপের। সে তার নজর সোজা হোস্টেলের 3য় তলার জানালায় তাক করল। আপাতত সেখানে কেউ নেই, তবুও সে ওই দিকেই তাকিয়ে রইল। তার সাথে থাকা বিহান আর আহাদও হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকেই। আহাদ ঠোঁটের কোণে কিছুটা হাসি চাপিয়ে বলল, লও ঠেলা, এবার মেয়ে মানুষে তোকে নাক ছিটকাচ্ছে। এবার অন্তত এসব খাওয়া বাদ দে ভাই, নয়তো দেখবি বিয়ের জন্য কপালে ভালো মেয়েই জুটবে না। বিহানও সহমত পোষণ করে বলল, একেবারে না ছাড়, খাওয়াটা একটু কমিয়ে দে ভাই, এগুলো খাওয়া সত্যি অস্বাস্থ্যকর। দীপ এখনও ঠোঁট কামড়ে পারুর জানালার পানেই তাকিয়ে আছে। হয়তো কে কথাটা বলেছে তাকে দেখার অপেক্ষা করছে। বিহান আর আহাদের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসল দীপ। সেই ধূসর রঙা বিড়াল চোখে দুজনের দিকে একবার একবার ঘুরিয়ে আবারও সেই জানালায় তাকিয়ে বলল, সিগারেটের আগে আমি আমার বাবা মাকেও স্থান দিই না, সেখানে মেয়ে মানুষ তো ইচড়ে পোকা। এটুকু পরে অর্পণা মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল, বিড়াল চোখে স্মোকার, আই ডোন্ট লাইক ইট। খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলো পারু। আপাতত সে জানালার আশপাশেও ঘেঁষবে না। সে আসার আগেই রুমে একজন রুমমেট এসেছিল, তার নাম সিমি। পারুর আর সে সেম ব্যাচ, তবে অন্য ডিপার্টমেন্ট। নিজেকে বাঁচাতে পারু সেই মেয়ের দিকে তাকিয়ে বলল, সিমি, আমার এখানকার জানালাটা একটু লাগিয়ে দিবে প্লিজ প্লিজ। সিমি মাথা ঝাঁকিয়ে বলল, তা দিচ্ছে ঠিকই, কিন্তু তুমিও তো দিতে পারতে। তোমাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছ। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি ভূতে ভয় পাও? সিমির কথাই এবার একটা ভালো মতো অজুহাত পেল সে। দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, খুব ভয় পাই, তাই তো জানালা লাগানোর সাহস পাচ্ছি না। যদি ওপাশ থেকে কেউ হাত টেনে ধরে, প্লিজ একটু লাগিয়ে দাও। পারুর বাচ্চামো কথাই সশব্দে হাসল সিমি। এগিয়ে গিয়ে জানালা আটকে দিয়ে পারমিতার বেডে পা ভাঁজ করে বসল। পরপর পারমিতার দিকে তাকিয়ে বলল, এত ভয় পেও না মেয়ে, তোমার ভূত জামাই আর তোমার হাত টেনে ধরতে পারবে না। এসো এখানে এসো, আমরা একটু ভালো মতো পরিচিত হই। পারমিতা মুচকি হেসে সিমির পাশে বসল। সিমি একগাল হেসে পারমিতার গাল টেনে বলল, তুমি খুব চুপচাপ, তবে আমিও তো চুপচাপ থাকতে পারি না, বুঝলে পারো। এখানে আমরা সকলে বাবা মাকে ফেলে একা একা জীবন কাটাই, সুতরাং আমাদের শেষ ভরসাই হচ্ছে রুমমেট। একটা সময় দেখবে আমি আর তুমি এতটা ফ্রি হয়ে যাব যে আমাদের বাউন্ডারি কাছে পরিবারেরও ফেল হয়ে যাবে। বলেই আবারও হাসল মেয়েটা। ওর সাথে সাথে পারুও হাসল। সত্যি বলতে কোনো একটা নির্দিষ্ট সময়ে রুমমেটগুলোই আমাদের পরিবারের জায়গা দখল করে নেয়। নয়তো বছরের পর বছর বাবা মাকে ছেড়ে শত শত স্টুডেন্ট নিজেদের স্বপ্ন পূরণ করতে পারত না।
সুতরাং আমাদের সফলতার পিছনে পরিবারের সাথে সাথে অনেক আউটসাইডার থাকে। তাদের মধ্যে রুমমেটরা একজন, যারা কেউ না হয়েও অনেক কিছু। 2-3-2019 একজন মুসলিম ধর্মের অনুসারী হওয়ার দরুন প্রতিটা মুসলিমের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তবে ইদানিং বেশিরভাগ মুসলিমই নামাজ ব্যতীত বাকি সব কিছুর পিছনে সময় কাটায়। অন্যায়ভাবে অসাধু জীবন কাটানোর পরেও যখন কেউ তাদের সৎপথের দিক নির্দেশনা দিতে আসে, তখন তারা সেটার মূল্য তো দেয়ই না, বরং যে তাদের নির্দেশনা দিতে আসে তাকেই জান্নাত থেকে ছুটে আসা হুরপরি বলে ব্যঙ্গ করে। মাঝে মধ্যে মক্কার খেজুর বলেও ব্যঙ্গ করতে ছাড়ে না। এমনই কিছু কটূক্তির শিকার হয়েছে পারমিতা। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার অদম্য চেষ্টা করে। ভুলক্রমেও যদি কোনোদিন নামাজ পড়তে না পারে, তাহলে সেদিনের জন্য আলাদা নফল নামাজ পড়ে আল্লাহর নিকট তওবা করে নেয়। প্রতিদিনকার মতো আজকেও ফজর ওক্তে উঠে 2 জন রুমমেটকে নামাজ পড়ার তাগিদা দিল। সিমি নামক মেয়েটা আল্লাহ ভিত্তি নিয়ে উঠে পড়লেও সেই কর্কশ ধ্বনির সিনিয়রটা পারুকে অনেক কথা শোনায়। এতে অবশ্য সে রাগ করেনি। আমাদের সম্মানীয় নবীগণরা যখন দিন প্রচার করতেন, তখন তাদের কটূক্তির সাথে সাথে অনেক আঘাতও পেতে হয়েছিল। কই, তারা তো কোনোদিন মন খারাপ করেনি। ওনারা মন খারাপ করেনি বলেই আজ পৃথিবীর 23.9% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। হয়তো পৃথিবী এগুতে এগুতে আরও সংখ্যা বাড়বে। সিমি নামাজ পড়ে আবার ঘুম দিয়েছে। পারমিতা জায়নামাজ ভাঁজ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালার একটা ফটক খুলতেই হরহর করে স্নিগ্ধ বাতাস প্রবেশ করল। মুগ্ধ অনুভূতিতে চোখ বন্ধ করে নিল পারমিতা। এভাবে কত মিনিট কাটল জানা নেই। এরপর যখন চোখ মেলে তাকালো, তখন তার চোখ কপালে। একদম তার বরাবর রাস্তায় ব্ল্যাক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দীপ। তার পরনে পেজ কালারের শার্ট আর ক্রিম কালার প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করা, বুকের এদিকে 3টে বোতাম খোলা থাকার ফলে প্রশস্ত বুকের অবয়ব দৃশ্যমান। সমান করে কাটা চুলগুলো যখন অযত্নে কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই ধূসর রঙা বিড়াল চোখের দৃষ্টি, সেটা একদম পারমিতার চোখের দিকে তাক করা। পারমিতা মহাচ্ছন্নের ন্যায় তাকিয়ে রইল সে চোখে, যেন দীপ তার ভয়ানক সুন্দর চোখ দ্বারা তার চোখকে ম্যানিপুলেট করে রেখেছে। এভাবে সময় পেরোলো কিছুক্ষণ। পারমিতা যখন নিজের অবস্থান আর দ্বীপের এভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পারল, তৎক্ষণাৎ ভয়ার্ত ঢোক গেল মেয়েটা। এই লোক এত সকালে এখানে কি করছে? গত রাতের ওই কথাটা কে বলেছে সেটাই জানতে সকাল সকাল চলে এসেছে বুঝি? ওরে বুদ্ধি, প্রশংসা করতে হচ্ছে তো। ঠিক বুদ্ধি করে সকাল সকাল চলে এসেছে, কারণ সে জানত সারা রাত জানালা বন্ধ করে রাখলেও সকাল হতে না হতেই জানালার মালিক তার জানালা খুলে বাহিরে তাকাবে। এই কূটনৈতিক বুদ্ধি নিয়েই বোধহয় রাজনীতি করে বেড়ান এই লোক। নয়তো 2 চাচা একই বাড়িতে থেকে নিশ্চয়ই এমপি মন্ত্রী হতে পারতেন না। দীপ এখনও একইভাবে পারমিতাকেই দেখছে। পারুও সেদিকেই তাকিয়ে। ওই চোখে কি আছে জানে না মেয়েটা। ওই চোখের ভাষা পড়া যাচ্ছে না সেখানে কি আছে, রাগ নাকি অন্য কিছু? যদি রাগ থাকে তাহলে কি সেই রাগের তোপে পারমিতাকে খুন করে দিবে? খুনের কথা মাথায় আসতেই সাথে সাথে জানালা আটকে দেয়ালে ঠেস দিয়ে বড় বড় দম নিল পারমিতা। মনে মনে দোয়া করল, আল্লাহ যেন তাকে রক্ষা করে। আপাতত কয়েকদিন যেন তাকে এই লোকের সামনে পড়তে না হয়। ভার্সিটিতে গেলে সে ক্লাস করে বের হবে না, তাহলেই আর ওই লোকের সামনে পড়তে হবে না। অবোধ বোকা পারু জানতেই পারল না, অজানা বিষের তাড়নায় গতকাল রাতে বাড়ি ফিরেনি দীপ। শুধু জায়গা পরিবর্তন করে তার জানালা বরাবর এসে দাঁড়িয়েছে। তারপর সেই দাঁড়িয়ে থেকে সারা রাত পাড়ি দিয়েছে। কোনো এক অজানা কারণে সেই কথার মালিককে এক নজর দেখার প্রবল ইচ্ছা জেগেছিল মনে। আর সেই ইচ্ছা থেকেই তার এই ঘুমের নির্বাসন। 3-3-2019
ভার্সিটি প্রাঙ্গণে পা রাখতেই কেউ একজন পারমিতার হাত টেনে ধরল। কেঁপে উঠল মেয়েটা। কেন যেন মনে হলো দীপ্তার হাত টেনে ধরেছে তাকে খুন করে দেওয়ার উদ্দেশ্যে। ভয়ে ভয়ে হাত ধরা মানুষটার দিকে তাকাতেই ঠোঁটে হাসি ফুটল। এটা তো মেধা, বাট তার সাজসজ্জা দেখে মনে হচ্ছে সে বোধহয় বিয়েবাড়িতে যাবে বলে রেডি হয়ে এসেছে। পরনে গোল্ডেন রং মিশ্রিত লাল গাউন, মুখ জোড়ে কৃত্রিম সাজসজ্জা। পারমিতা ঠোঁটে হাসি বজায় রেখে বলল, কি ব্যাপার মেধা, এত সাজগোজ কেন? মেধা হেসে বলল, আজকে একটা স্পেশাল ডে বুঝলে, তাই এত সাজুগুজু করে এসেছি। ও, তা তো ভালোই। তবে আজকে কি এমন আছে যে তোমাকে এত খুশি খুশি লাগছে? একটু একটু ব্লাশও করছো দেখছি, কি ব্যাপার বলো তো? মেধা কিছুটা লজ্জা পেল। পরপর সেটাকে নিজ উদ্যমে অল্প বিস্তর বাড়িয়ে বলল, আজকে আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষের জন্মদিন, আর এর মধ্যে একজন একটু বেশি স্পেশাল। কথাটা শুনে ঠোঁট টিপে হাসল পারমিতা। পরপর ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আর সেই স্পেশাল মানুষটা বুঝি আমাদের দুলা ভাই? মেধা মাথা ঝাঁকিয়ে মুখ ঢেকে ফেলল। পারমিতা তার মুখ থেকে হাত সরিয়ে উকি দিয়ে বলল, লজ্জাবতী লতা, এত লজ্জা পাচ্ছ কেন শুনি? যাই হোক, এত সুন্দর করে যার জন্য সাজলে তাকে রূপ দেখিয়েছো তো? দেখা করেছো? উইশ করেছো? উইশ তো রাত 12টায় করেছি, কিন্তু আমার এই সাজ সে এখনো দেখেনি, তবে এখন দেখবে। মানে আমরা এখন তার সাথে দেখা করতে যাচ্ছি। আমরা কথাটা শুনে ভ্রু কুচকালো পারমিতা। আমরা মানে? এখানে আমরা কোথা থেকে এলাম মেধা? এটা হবে আমি, মানে তুমি তোমার উর্বির সাথে দেখা করতে যাচ্ছ। মেধা পারমিতার কাঁধ ধরে নাটকীয় স্বরে বলল, না গো আমার তেলুবতী, তোমাকেও যেতে হবে। আর আমরা কোনো আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছি না বোকা। সে তার বন্ধু বান্ধবের ট্রিট দিবে, সেখানে আমরাও ইনভাইটেড। চলো না পারু, প্লিজ। না না, কি বলো, আরও মানুষ থাকবে? আমি ওসবে নেই গো, বেশি মানুষ দেখলে আমি নার্ভাস হয়ে যাই। প্লিজ আমাকে জোর করো না। পারমিতার নাকচে মিথ্যা মিথ্যা অভিমান করে মেধা বলল, ঠিক আছে, তবে আমিও যাব না। জানো তো পারু, আমি ছোট থেকে ফ্রিল্যান্ডে বড় হয়েছি। এখানে তুমি বাদে আমার কোনো বন্ধু নেই। এতগুলো মানুষের সামনে একা একা যেতেও ভয় করছে। তুমি সাথে গেলে না হয় একটু সাহস পেতাম। থাক, তুমি যখন যাবেই না, তাহলে জোর করে লাভ নেই। চলো ক্লাসে যাই। তপ্ত শ্বাস ফেলল পারমিতা। এখানে আসার পর থেকে মেধা আর সিমি হচ্ছে তার ভরসার জায়গা। মেয়ে দুটো বড্ড ভালো, তাই মেধাকে কষ্ট দিবে না ভেবে রাজি হয়ে বলল, আচ্ছা আচ্ছা যাবো, তুমি বড্ড বেশি জেদি মেধা। তবে যাদের বার্থডেতে যাচ্ছি তাদেরকে কিছু দিতে হবে না? কি দেওয়া যায় বলো তো? মেধা নাকচ করে বলল, আরে চিন্তা করো না, আমি দুজনের জন্য গিফট কিনেছি। তোমাকে আবার এক্সট্রা করে কিছু কিনতে হবে না। না না, তা কি করে হয়? চলো যাবার পথে কিছু কিনে নিব। মেধা মাথা দুলালো। তাদের গন্তব্যে পৌঁছাতে গেলে রিকশায় চড়তে হবে, তাই কিছু পথ হেঁটেই একটা রিকশা ডাকলো মেধা। মাঝপথে রিকশা থামিয়ে পারু দুজনার জন্য 70 টাকা করে দুটো কলম কিনল। এইটুকু টাকা সে হাত খরচ থেকে ভেঙেছে। কি করার, এমনি এমনি তো আর কারোর জন্মদিনে চলে যাওয়া যায় না। আবার যেখানে সে ইনভাইটেড নয়, শুধু বান্ধবীর খাতিরে যাচ্ছে, কিছুটা ফর্মালিটিস তো বজায় রাখতেই হবে। রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই ওয়েটার ব্যতীত কাউকে দেখতে না পেয়ে পারমিতার ভ্রু কুঁচকে এলো। বেলা বাজে 10:30। এই সময় তো রেস্টুরেন্টের টুকটাক মানুষ থাকার কথা, তাহলে এখানে নেই কেন? সে মেধার দিকে তাকিয়ে বলল, রেস্টুরেন্টে মানুষ নেই কেন মেধা? মেধা মৃদু হেসে বলল, আছে, ভিতরে চলো। সবাই মনে হয় বেক সাইডে আড্ডা দিচ্ছে। পারমিতা বিনিময়ে সাই জানালো। হাঁটতে হাঁটতে কৌতূহল বশত প্রশ্ন করল, ওরা বাদে আর কেউ নেই? মানে এটা তো রেস্টুরেন্ট, তাই না? মেধা বোধ হয় এবার পারমিতার অভিব্যক্তি বুঝতে পেরেছে, তাই সে দ্রুততার সাথে বলল, আসলে ওরা কয়েক ঘন্টার জন্য রেস্টুরেন্ট বুক করে নিয়েছে, যার ফলে এই মুহূর্তে কেউ রেস্টুরেন্টে ঢুকতে পারবে না।
পারমিতা চুপ রইল। বড় লোকদের বড়সড় ব্যাপার, ওসব সে বুঝবে না, তাই আর কথা বাড়ালো না। রেস্টুরেন্টটা তুলনামূলক বেশ বড়। ব্যাক সাইডে পৌঁছাতেও 30 থেকে 40 সেকেন্ডের ব্যাপার। কিছু পথ এগুতেই ছেলে মেয়েদের হইচই শোনা গেল। এ পর্যায়ে ভয় বাড়ল মেয়েটার। ইন্ট্রোভার্ট টাইপ মেয়ে হওয়ায় এই এক ঝামেলা। অপরিচিত লোকজন দেখলেই ভয় ভয় লাগে। ব্যাক সাইডে পৌঁছাতেই প্রথম দিন রেগে যাওয়া ছেলে মেয়েদের দেখে একদম অবাক বনে দাঁড়িয়ে রইল পারমিতা। মেধা ওদের সামনে দাঁড়িয়ে পারমিতার হাত টেনে সবার উদ্দেশ্যে বলল, আমরা চলে এসেছি। পারু, গেস করো তো এখানে থাকা 6 জনের মধ্যে কোনটা আমার উঠবে? গেস করো, গেস করো। বলতে বলতে পারমিতার হাত ধরে ঝাঁকাতে লাগলো মেধা। এদিকে পারমিতা ভয়ে কাঠ। মেধা কি বলছে না বলছে তা যেন ওর কর্ণকুহরেই হচ্ছে না। সে ভয়ার্ত চোখে দ্বীপের দিকে তাকিয়ে আছে। আহা, কি পরিপাটির লোক! পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, বরাবরের মতো ফোল্ড করা হাতা, আর বুকের 3টে বোতাম খোলা। ভয় ভয় নিয়েও মুগ্ধ হলো পারমিতা। আজ প্রথম এতটা কাছ থেকে দেখার দরুন পুরো মুখটা অবলোকন করল সে। দ্বীপের নাকের একপাশে একটা কুচকুচে কালো তিল রয়েছে, যা তাকে বেশ আকর্ষণীয় করে তোলে। কপালের ঠিক ডান পাশে ভ্রুয়ের উপরে একটু কাটা দাগ। দাগটা একদম ছোট, যার ফলে দূর থেকে বোঝা যায় না। ঠোঁট জোড়া জামরঙা আর কিছুটা ফোলা ফোলা। ছেলেদের ফোলা ঠোঁট বোধহয় খুব কম দেখা যায়, তবে দ্বীপেরটা বড্ড ইউনিক। সর্বশেষ চোখ। ওই চোখের বর্ণনা দিতে গিয়ে আগেও বহুবার ব্যর্থ হয়েছে মেয়েটা, আজও সে ব্যর্থ। ওই চোখে তাকালে তো সে এই জগতেই থাকে না, আবার বর্ণনা করবে কি করে? পারমিতা তাকিয়ে থাকতে গিয়ে খেয়ালই করল না বরাবরের মতো দীপও শান্ত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। পারমিতাকে দেখে সবাই একসাথে বলে উঠল। বলতে বলতে সিমরান বিভা সরে বসল। অথই ওর হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। ওরা যেই টেবিলটাতে বসেছিল সেটা একটা কিং সাইজের টেবিল। সম্ভবত ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের জন্যই এই টেবিলগুলো রাখা হয়, যার ফলে পারমিতা আর দীপ সম্পূর্ণ মুখোমুখি অবস্থান করছে। পারমিতা ঘাড় বাঁকিয়ে মেধার দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই মেধাও তার পাশে বসে পড়ল। পরপর মুচকি হেসে বিহান আর দীপকে দেখিয়ে বলল, আজ ওদের দুজনের জন্মদিন। ওরা দুজনই কিন্তু আমার ভাইয়া হয়, মানে দীপ ভাই আমার বড় আব্বুর ছেলে, সেটা তুমি আগেই জানতে। আর বিহান ভাই আমার মেছো আব্বুর ছেলে। এবার বলো, এই দুজনের মাঝে আমার উঠবি কে? কাকে আমার সাথে বেশি মানায় বলো তো? এ পর্যায়ে সবাই উৎসুক দৃষ্টিতে পারমিতার দিকে তাকালো, যেন এই প্রশ্নের উত্তর দিতে না পারলে পৃথিবী উল্টে যাবে। অগত্যা পারমিতা মন দিয়ে কিছুক্ষণ ভেবে চোখ ঘুরিয়ে দুজনকেই পরখ করে নিয়ে বলল, বিহান ভাইয়া? বিভান ঠোঁটে হাসি ফুটিয়ে টেবিলে মৃদু শব্দ করে বলল, ট্যালেন্টেড, বাট কিভাবে বুঝলে? পারমিতা সেদিকে তাকিয়ে মিষ্টি হেসে মিনমিনের স্বরে বলল, আসলে কয়েকদিন আগে দীপ ভাইয়া মেধাকে বোন বলেছিলেন। ভালোবাসলে তোর বোন বলতো না, তাই আর কি। আহাদ হাততালি দিয়ে বলল, বাবা, তেলবতীর মাথায় দেখি দারুণ বুদ্ধি। এত বুদ্ধি কই রাখো মে? তেল চুপচুপা মাথার ভিতর। আর কই রাখবেন ভাই, ব্রেন তো মাথায় থাকে, তবে সেটা তেলবর্ষীর মাথায় হলে আলাদা বিষয়। না না, তুই ভুল জানিস। কিছু কিছু মেয়েদের ব্রেন আবার হাঁটুতেও থাকে, যেমন আমাদের সাথে থাকা 3 শাকচুন্নির। মিনহাজের কথায় তেতে উঠল 3 জন। ধূপধাপ মারল কিছুক্ষণ। ওদেরকে মারামারি করতে দেখে বিহান চোখ পাকাতেই সব কয়টা ঠিকঠাক হয়ে বসে পড়ল। এদিকে বারবার তাকে নিয়ে কথা বলায় পারমিতার বেশ অস্বস্তি হচ্ছে। আগে জানলে কিছুতেই এদিকে পা বাড়াতো না সে। মেধা বোধ হয় তার অস্বস্তিকর ব্যাপারটা বুঝল, তাই সবার উদ্দেশ্যে বলল, ভাই, তোমরা ওকে নিয়ে মজা করো না তো, ও কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে। অথই পারুর হাত ধরে বলল, আরে বোকা মেয়ে, নার্ভাস হচ্ছ কেন? আমরা তো তোমার বড় ভাই বোনের মতোই,
শোনো মেয়ে, প্রথম দিনের সে ওই সব ভুলে যাও। ভার্সিটিতে আসলে টুকটাক র্যাক খেতেই হয়, আমরাও খেয়েছি বুঝলে। পারমিতা মাথা দোলালো। ওকে নার্ভাস দেখে আর কেউ ওর সাথে কোনো কথা বাড়ালো না। ওরা যে যার মতো আড্ডা দিচ্ছে, মারামারি করছে। কিছুক্ষণের মাঝে ওয়েটার কেক নিয়ে এলো। মির্জা বাড়িতে বার্থডে সেলিব্রেশনের নিয়ম না থাকায় বন্ধু বান্ধবদের এখানে ট্রিট দিতে হচ্ছে। সবাই তাড়া দিতেই বিহান হাত বাড়িয়ে প্লাস্টিকের ছুরিটা নিয়ে দীপের দিকে ইশারা করে বলল, কিরে ভাই ধর, এবার অন্তত কেকটা কাট। সব সময় এত জেদ করলে হয়? দীপ ভ্রু কুঁচকে বলল। আজ কি এমন স্পেশাল আছে যে আমাকে কেক কাটতেই হবে? রিফাত বলল, আজকে আমাদের সাথে মোস্ট পপুলার তেলবতী আছে। তেলবতীর উপস্থিতি উপলক্ষে অন্তত কেকটা কাট। দীপ এবার সোজা পারমিতার দিকে নজর তাক করল। পরপর ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলল, সিগারেট ফ্লেভারের কেক হলে কাটতাম, কজ আই লাভ সিগারেট অ্যান্ড অলসো অবসেসড উইথ দিস ফ্লেভার। যেহেতু কেকটা চকলেট ফ্লেভারের, সেই তো তুই একাই কাট। সিগারেটের কথা উঠতেই সাথে সাথে পারমিতা মুখ তুলে চাইল। দুজনের চোখের মিলন ঘটতেই আবারও থমকে গেল মেয়েটা। তার ধারণা দীপ ব্ল্যাক ম্যাজিক জানে, নয়তো সে যখনই তাকায় তখনই কেন আটকে যায়। ওদের তাকানোর মাঝে বিহান কেক কেটে দীপের দিকে এগিয়ে দিল। এক প্রকার সৌজন্যতা রক্ষা করার মতো করে একটুখানি খেলো সে। পরপর মেধাকে খাইয়ে পারুর দিকে কেক বাড়াতেই দীপ তার হাত আটকে বলল, এদিক থেকে আমি দিচ্ছি, তুই ওদিক থেকে দে। সবাই বিস্ময়ে আকাশে উঠে যাবার উপক্রম। যে কিনা তার এই 24 বছরের জীবনে কোনো দিন একটাবার কেক কেটে দেখেনি, এমনকি তাকে এখানে আনতেও এক প্রকার হাতে পায়ে ধরতে হয়েছে, সে কিনা এখন সবাইকে কেক খাওয়াবে। এটা তো তাজ্জব হওয়ার মতো বিষয়। তবে কেউ মনে চলা অভিব্যক্তি প্রকাশ করার সাহস করল না। যতই বন্ধু হোক, ভার্সিটির ভিপি বলে কথা, যা খুশি তাই তো বলে দেয়া যায় না। সবাই যখন কেক খাওয়ায় ব্যস্ত, তখন দীপ একটুখানি কেক পারমিতার দিকে বাড়িয়ে দিয়ে চাপা স্বরে বলল, সিগারেট আনহেলদি, তাই না? খেলে ক্যান্সার হয়। সেই মরণ ব্যাধি ক্যান্সার তোমার ভিতরে ছড়িয়ে দেই। সিগারেটের ফ্লেভারটা অসাম। একবার আমার স্টাইলে টেস্ট করলে অ্যাট্রাক্ট হয়ে পড়বে, প্রমিস। দীপের কণ্ঠে কী ছিল জানা নেই, তবে সেই কণ্ঠ পারমিতার ভেতরটা কাঁপিয়ে তুলেছে। এই কণ্ঠে যেন কোনো রাগ নেই, আছে মাদকতা। এই লোক কি নেশা করে? এই লোক কি নেশা করে এখানে এসেছে নাকি? হতেই পারে। যে এমন লাগামহীন সিগারেট টানতে পারে, সে নির্ঘাত নেশা পানীয় খায় ভেবেই নাক ছিটকালো পারমিতা। এদিকে মেধা ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে। কি বুঝেছে কে জানে। পারমিতা মেধার দিকে তাকিয়ে চোখের মাধ্যমেই হালকা শাসালো। ইস, কোন কুক্ষণে এই মেয়ের কথা শুনে এই জমের দুয়ারে পা রাখতে গেল সে। কেক কাটা শেষ হলে সবাই যার যার আনা গিফটগুলো দীপ আর বিহানের দিকে এগিয়ে দিচ্ছে। যদিও দীপেরগুলো বিহানি গ্রহণ করছে। সবার গিফট দেখে পারমিতা কেমন কাঁচুমাচু করছে। বাকিদের তুলনায় তার আনা গিফটটা অত্যন্ত তুচ্ছ। ওকে এমন কাঁচুমাচু করতে দেখে মেধা বলল, পারু, ভাইদের জন্য আনা গিফটগুলো দাও। পারু কিছুটা সংকোচের সহিত দুটো পেন এগিয়ে দিতেই সেগুলো খপ করে নিয়ে নিল দীপ। হঠাৎ এমন হওয়ায় সকল ভনিতা ভুলে পারমিতা তাড়াহুড়ো করে বলল, এই না না, দুটো আপনার একার নয়, একটা বিহান ভাইকে দিন। দীপ ঠোঁট কামড়ে বিহানের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই সে বলল, না থাক পারু, ওর যখন পছন্দ হয়েছে তখন রেখে দিক। আমি না হয় আমায় না হয় তুমি পরে আরেকটা কিনে দিও। পারমিতা মাথা ঝাঁকালো। পছন্দ হয়েছে যখন নিক, সে পরে আবার বিহানকে একটা কিনে দিবে। পারুর গিফট নিয়ে এত হুটোপুটি দেখে সিমরান কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো, ওটা নিলি, তাহলে আমাদেরটা কি দোষ করলো? আগে বলতি তোর এই সস্তার জিনিস পছন্দ, তাহলে তাই কিনে দিতাম। সস্তার জিনিস শুনে
পারমিতার মন খারাপ হয়ে গেল। দীপ পারমিতার দিকে তাকিয়েই বলল, কলম যদি সস্তা হয় তাহলে শিক্ষার মূল্য কোথায়? শিক্ষার প্রথম সূচনা বোধহয় কলম দিয়েই হয়। এম আই রাইট?